লর্ড ডালহৌসি কত সালে চালু করেন? দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। উপমহাদেশগত রেল যোগাযোগ চালু হয় কত সালে? 1853। কে চালু করেন? লর্ড ডালহৌসি। সাম্রাজ্যবাদী কম গুরুত্বপূর্ণ। তাহলে এখানে তোমার তিনটা প্রশ্ন। এখন দেখো এই ব্রিটিশ শাসন বা ব্রিটিশ যারা ছিল লর্ড, তাদের উপর কয়টা প্রশ্ন আমরা এখানে পাই? তিনটা, পাঁচটা, আটটা আর সাতটা, কয়টা? 15টা প্রশ্ন, একটা বিশ্লেষণ করলে বের হবে 15টা। এইভাবে যদি পড়তে পারো তোমার অনেক কনফিউজ দূর হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে। রেল যোগাযোগ আর মুদ্রা কে কত সালে, আর বঙ্গভঙ্গ বেশি পরীক্ষা আসে। বঙ্গভঙ্গ তো দেখাইলাম আজকে। দেখো বইতে কিন্তু এভাবে দেওয়া নাই। বইতে আমি একটা দুইটা প্রশ্ন দিছি, বইতে কিন্তু এভাবে দেওয়া নাই তোমার। এই নতুন তারা যারা একদম মানে মেডিকেল বা ডিমিট সিমিট থেকে মানে কেবল শুরু করছো, যারা শুরু করছো মানে আগে সাধারণ জ্ঞান পড়োই নাই, আসলে না এরকম আমি সিমিট থেকে শুরু করছি, তাদের জন্য সাজেস্ট হলো লেকচার শিটের বিগত দিনের প্রশ্ন অনলি। এখন বিগত দিনের প্রশ্ন পড়তে যায় একদিনের মধ্যে 14টা লেকচার সব করে ফেলাইও না, সব করে ফেলাইছি। এমন শুনছো যে মাথার মগজ গরম হয়ে যায় ছাত্রদের কথা শুনে। MP3 8 দিনে শেষ করে ফেলায়, জুবাইরজিকে 8 দিনে করে শেষ করে ফেলায়। বুঝছো? এ তোমাদের মতো ছাত্ররা আমার কাছে যখন বলে, আমার কাছে মনে হয় আমার সামনে ফোন করি, এই মিরাকল 8 দিনে পড়া সম্ভব না। হ্যাঁ, তুমি আমাকে বলো MCQর পড়া, তোমরা যে সৃজনশীল লিখে আসছো সেটা হলে মানতাম, আমি একটু রিডিং করে গেছি, সৃজনশীল নিজের মতো বানাই লিখবো, দাগ দিবা সঠিক টিক চিহ্ন। তুমি যদি রিডিং করে যাও, একটা লেকচার শিটই দেখো, তুমি যদি একটা লেকচার শিট শুরু থেকে শেষ রিডিং করে যাও, তারপর যদি লেকচার শিটের উপর তোমার 50টা প্রশ্ন দেওয়া হয়, তুমি কি 5টা 10টার বেশি পারবা? তাই এইরকম শেষ করার কোনো মানে আছে? এইরকম শেষ করে না পাবলিক তোমাদের মধ্যে অনেক সব করে ফেলাছি। এমনও পাওয়া যায় বাজারের বই যে কটা ছিল সাধারণ জ্ঞানের সব শেষ করে। যেমন আমাদের এক স্টুডেন্ট ছিল গত বছর সাকিব নাম, তোমাদের একবার বলছিলাম, কোন সাজেশন ফার্মেটের কোনো বাকি রাখে নাই, কোনো বই বাকি রাখে নাই। পরে আরিফ ভাইকে কি করবো না, ফার্স্ট সেকেন্ড থার্ড এগো, আমি কেউ পাসই করবো না, চান্স তো দূরের কথা। এখন নেগেটিভ কথা বলা ভালো না, সত্য কথা তো সত্য, আমি মিথ্যা বলবো দেবে চান্স হবে ফার্স্ট দিব, এটা তো মিথ্যা বলা যাবো, রেজাল্ট দিছে চান্স দিবে। পরে দেখি আমার মেসেঞ্জার লিখে কান্নাকাটি করে, আমি এই কথা তো আগেই বলে দিচ্ছি চান্স পাবি না, আর বলবি যে নেগেটিভ বলছে, নেগেটিভ না, সত্য তো সত্যই। সব খাইতে মানে হলো ফার্স্ট হইব, ফার্স্ট হইতে যে লাস্ট হইতে পারে, এত সব পড়ার দরকার নেই ভাই, সব পড়া লাগে। আরেকটা দেখো, আরেকটা মনে হয় বাদ রয়ে গেছে, লর্ড বেন্টিকে আরেকটা অপশন দেখো রয়ে গেছে, আরেকটা প্রশ্ন রয়ে গেছে গুরুত্বপূর্ণ, মেয়েদের নিয়ে। 1856 সালে তিনি বিধবা বিবাহ চালু করেন। ওই যে লর্ড বেন্টিকে দেখো সি নম্বরে 1856 সালে বিধবা বিবাহ। ওই সময়ে তো এই দুটো ব্যবস্থা খুব করুণ অবস্থা ছিল, তাই না? সতীদাহ প্রথা আর একটা হলো বিধবা বিবাহ সিস্টেম ছিল না। লর্ড বেন্টিকে দেখো 1856 সালে তিনি বিধবা বিবাহ চালু করেন। তারপরে আসো বাংলাদেশের সাইবার ট্রাইব্যুনাল, সময়ের আলোকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাইবার ট্রাইব্যুনাল কে কখন সাইবারে ধরা পড়ে যাও ঠিক নাই, কে কখন ধরা পড়ে যাও, কারণ আমাদের দেশে দেখো ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন জাতীয় সংসদে পাশ হয় 18 সেপ্টেম্বর 2018। নেওয়া বাংলা ইংলিশ মিলিয়ে লিখে ফেললাম, হাফিজে সাত বাংলা। 18 সেপ্টেম্বর 2018 এই ডিজিটাল নিরাপত্তা আইন জাতীয় সংসদে পাশ হয়। কারণ আমাদের তো ডিজিটাল ডিভাইসে সরাসরি কত অকারেন্স, ডিজিটাল টাকা নিয়ে জায়গা, তোমার পকেটে টাকা নিয়ে জায়গা, বিকাশে টাকা
চিনে যায় কেমনে কেমনে। ডিজিটাল নিরাপত্তা আইনে তো দরকার, সময়ের উপযোগী দরকার আছে। এই 2018 সালের 18 সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। তোমরা তো মোবাইল ব্যবহার করো, যদি সহজ প্রশ্ন দেওয়া হয় মোবাইল ফোন কে আবিষ্কার করে, সবাই কি পারবা? হ্যাঁ, মোবাইল ফোন কে আবিষ্কার করে দেখি। হ্যাঁ, কে দেখি ছেলেরা বলো তো। গ্রাম বল কি মোবাইল ফোন আবিষ্কার করছে? মোবাইল ফোন আর টেলিফোন কি হ্যাক? মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করে। এখন দেখো সবার হাতে হাতে মোবাইল। মোবাইল ছাড়া বাংলাদেশে কোনো মানুষ নাই। 17 কোটি মানুষ, 18 কোটি মোবাইল। 18 কোটি আরো বেশি হবে। হ্যাঁ, কিন্তু তুমি একজন স্টুডেন্ট, তোমার যদি আসে যে মোবাইল ফোন কি আবিষ্কার করে, হয়তো ওর পকেটে এই মোবাইলটা আছে, কিন্তু ডাক দিতে পারতাছ না মোবাইল ফোন কি আবিষ্কার করে। তারপরে দেখো যুদ্ধ অপরাধ 15 জুলাই 1973 কি যুদ্ধ অপরাধ বিচার আইন। যুদ্ধাপরাধ বিচার আইন জাতীয় সংসদে পাস। ডট দিয়ে দিলাম, দেখো পাস হয় 15 জুলাই। এবার মেডিকেলে দেখছো সাধারণ জ্ঞান সব মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু রিলেটেড। যে সরকার যখন ক্ষমতায় থাকবে একটু পূজা করতে হবে। আমি কখনো কোন সময় দেখি নাই যে না তোমার শেখ হাসিনা বা আইটেকের প্রশ্ন করে, এখন সারদার করে কেন করে? সবাই তো দলবাস। এখন যারা মনে করো প্রশ্ন করবো সবাই 99% টিচার আওয়ামী লীগ পন্থী। কারণ প্রশ্নকে তো অনেক টাকা পাওয়া যায়। এখন বিএনপি টিচার এখন সুযোগ সুবিধা পাবে না। আবার যখন বিএনপি আসবে তখন বিএনপি টিচাররা মনে করো এরকম মনে করো যারা মানে নেতৃত্বে আছে সবাই তো আওয়ামী লীগের। সিলেক্ট করবো কি তার বিএনপি সিলেক্ট করবো কখন? হয়তো 2 জন থাকতে পারে, যদি একটু থাকে না নীতি নৈতিকতা সম্পূর্ণ, এছাড়া তো আর ওই রকম। দেখো জাতীয় সংসদে যুদ্ধ অপরাধী আইন পাস হয় কত সালে? 15 জুলাই 1973। এই আইনের বলে শেখ হাসিনা বিচার করে গেল। এই যে যুদ্ধ অপরাধীদের বিচার তো করে গেল, কি বিচার তো এখনো চলছে, এখনো চলমান, এখনো শেষ হয় নাই, শেষ হবেও না সহসাই। সাইবার ট্রাইব্যুনাল 1 নভেম্বর 2013। সাইবার ট্রাইব্যুনাল বুঝো তো এটা? সাইবার ট্রাইব্যুনাল কি? বিচার করার জন্য যেটা হয়। সাইবার অপরাধ কোনটা? এক কথায় ডিজিটাল অপরাধ। ডিজিটাল অপরাধ যে কত ভয়াবহ, আমাদের কণ্ঠশিল্পী আসিফের নামে একখান মামলা আছে। দেখো এটা আমাদের ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকে টাকা নিয়ে গেলে এটা তো ডিজিটাল অপরাধ। টাকা মনে হয় ফেরত পাবে না, যে কয় টাকা পাইছে তার কিছুই হবে না, ফেরতই পাবে না। তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের সংবিধানের বিচারপতিদের অভিশংসনের বিধান জাতীয় সংসদে পাস 17 মে 2014। মে না সেপ্টেম্বর? বিচারপতিদের অভিশংসন বুঝো? অভিশংসনের বিধান সংসদে পাস। সংসদ লেখা বললাম, সংসদে পাস কত তারিখ? 17 সেপ্টেম্বর 2014। এটা নিয়ে দেখো বাংলাদেশে কত রাজনীতি, প্রধান বিচারপতির পদ পর্যন্ত চলে গেল, জানো তো? এই যে এসকে সিনহার পদ কিন্তু চলে গেল, প্রধান বিচারপতি ছিল। এটা নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। এটা বিচারপতিরা উকিল চ্যালেঞ্জ করছিল যে বিচারপতিদের অভিশংসনের বিধান এটা পার্লামেন্টের হাতে দেওয়া যাবে না, এটা সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের মাধ্যমে করা হবে। সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল মানে সুপ্রিম কোর্টে একটা কমিটি গঠিত হবে বিচারপতিদের নিয়ে, তারা যাচাই বাছাই করে দেখবে যে বিচারপতি অপরাধী কিনা। যদি অপরাধী হয় তাহলে তার চাকরি থেকে সরাই দিবে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এটা নিয়ে গেল পার্লামেন্টের হাতে। পার্লামেন্ট ডিসিশন নিবে তুমি বিচারক দুর্নীতি ঘুষ খাইছো কিনা,
পার্লামেন্টে যদি তোমার বিরুদ্ধে অনাস্থা আসে তাহলে তুমি কি করবা? চাকরি থেকে এই অভিশংসনটাকে বলা হয় কি জানো? এটা রাষ্ট্রপতির ক্ষেত্রে হতে পারে। এটাকে বলা হয় মানে অপমানের, একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে অপমানের মাত্রা মানে কি বলে একেবারে সর্বোচ্চ চূড়া, মানে জুতা পিছা দিয়া লাথি গুতা দিয়া বের করে দেওয়া। যদিও জুতা পিছা দিয়া লাথি গুতা দেয় না, মানে ওই পরিমাণ অপমান বুঝায়। আমাদের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী কিছু এই অবস্থা টের পেয়ে নিজে আগে পদত্যাগ করছে বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়। হ্যাঁ, এটাকে বলা হয় একদম চরম অপমান করে। আমাদের কি বলে এসপি সিনহাও কিন্তু পদত্যাগ করে গেছে, প্রধান বিচারপতি। এটা ছিল যে পার্লামেন্টের হাতে না, একজন আইনজীবী হাইকোর্টে মামলা করছে, মামলায় রায় গেছে সরকারের বিপক্ষে। সরকার আপিল করছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে? সরকার। সব বিচারপতিকে নিয়োগ দেয় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সরকার নিয়োগ দেয়। প্রধানমন্ত্রী মেনলি প্রধানমন্ত্রী চয়েস করে, রাষ্ট্রপতি নিয়োগ দেয়। এই কথাটা কিন্তু বলা না যে প্রধানমন্ত্রী চয়েস করবে, বলা থাকে পরামর্শ করবে, পরামর্শ করবে। আসলে কিন্তু লিস্ট যায় রাজনৈতিক যারা ক্ষমতা থাকে তাদের কাছ থেকে, রাষ্ট্রপতি শুধু সাইন করে আমি নিয়োগ দিলাম। সরকারের একটা আশা ছিল কি যে আমরা প্রধান বিচারপতিরে নিয়োগ দিছি, সে তো আমাদের পক্ষে রায় দিবে। কিন্তু বিচারের বাণী কি এরকম আছে যে আমি তোমার নিয়োগ দিছি, আমি সব খুন করে বলার মানুষ, আমার তুই ফাঁসি দিতে হবে, এরকম কি ব্যাপারটা? আইনের ক্ষেত্রে না। এসকে সিনহার নেতৃত্বে বিচারিক আদালত রায় দিচ্ছে সরকারের বিপক্ষে। এই সরকারের মাথা খারাপ, সেই লোক দেখো এখন দুর্নীতি মামলার আসামি। এখন সে দুর্নীতি করছে কি করে নাই সেটা কে জানে, আমরা দেখি নাই। এখন মামলার আসামি যদি তাকে নির্দোষ প্রমাণ করতে হয়, তার কোর্টের মাধ্যমে তার নির্দোষ প্রমাণিত হতে হবে, এছাড়া সে তোমার নির্দোষ না। আর শাস্তি হওয়ার আগেও তুমি কিন্তু দোষী না। তারপরে কি আছে দেখো, বাংলার শেষ নবাব। এটা তো সহজ না কঠিন? বাংলার শেষ নবাব কি? সিরাজউদ্দৌলা। তোমরা এত নাম্বার কম পাইছো কেন? আমি জানি তো তোমরা যে 6, 7, 8 পাইছো, এরকম ধৈর্য মাকড়া পয়রা পয়রা পাইছো। হালকার উপর জাফসা দিয়া, হালকার উপর জাফসা দিয়া ভাই, ওই তোমরা যে সৃজনশীল লেখে আসছো। আমি 2 দিন আগে ইন্টারমিডিয়েটের খাতা দেখলাম, লেখছে 1971 সালে পলাশীর যুদ্ধ। ইন্টারমিডিয়েট বুঝছো? 1971 সালে পলাশীর যুদ্ধ। হালকার উপর জাফসা যে সৃজনশীল পড়ে আসছো, তোমরা যে 6, 7 নাম্বার পাইছো, এই কারণে জায়গায় বলেছে সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব। প্রশ্ন ছিল কি? বাংলার শেষ নবাব। বাংলার শেষ নবাব কি সিরাজউদ্দৌলা? দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, এ নাম্বার অপশন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই নামটাও তো এক এক জায়গায় এক এক রকম লেখা। দেখো, বাংলার শেষ স্বাধীন নবাবকে সিরাজউদ্দৌলা। তিনি বাংলার নবাব হন কত সালে? তিনি 1756 সালে 22 বছর বয়সে বাংলার নবাব হন। কতটুকু বয়স? তোমাদের চেয়ে একটু বড়, তাই না? তোমাদের কত এখন? 18-19 বছর বয়স হয়েছে না? 17, 18, 19। তোমাদের চেয়ে 2-4 বছরের বড়। সে বাংলার নবাব হয়েছে উত্তরাধিকারী সূত্রে, নানার হাত ধরে। তাহলে কয়টা? 3টা। দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এত সহজ প্রশ্ন কি আসবে? বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন কত সালে? 1756 সালে। কত বছর বয়সে? 22 বছর বয়সে। ফখরুদ্দীন মুবারক শাহ কি ছিলেন তাইলে? ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। সুলতান, নবাব, এগুলির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফখরুদ্দীন মুবারক শাহ নাম আমি লিখলাম না, তোমরা নাম লেখা লেখো। তোমরা নাম লেখা ব্যাখ্যা লেখো, তাহলে সুবিধা হবে। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। এখন দেখো, এই স্বাধীন নবাব আর স্বাধীন সুলতান, এই যদি তোমরা পেঁচ লাগাই দাও,
সবাই কি পারবে? টেস্ট রাখবে না? সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীন নবাব, আর সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব, আর এই সুলতান ছিলেন হলো প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। এই ফখরুদ্দিন মুবারক শাহ তোমার 1338 থেকে 1349 সাল পর্যন্ত সোনারগাঁও পর্যন্ত তিনি শাসন করে গেছেন। এটা দরকার নাই, গুরুত্বপূর্ণ না তো। তারপরে কে? নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ কে ছিল? সিরাজউদ্দৌলার নানা। সিরাজউদ্দৌলার নানা, সবচেয়ে বড় পরিচয় এটাই। আলীবর্দী খান ছিলেন নবাব সিরাজউদ্দৌলার। নবাব সিরাজের লিখলাম, বুঝবা? নবাব সিরাজের নানা। 1740 থেকে 1756 পর্যন্ত তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। দেখো, এই যে পলাশির যুদ্ধ বা সিটি বেগমের চক্রান্ত আরো যা যা, মূল উৎসটা কিন্তু করে দিয়ে গেছে এই ব্যক্তি। 22 বছর বয়সী সিরাজউদ্দৌলার যদি নবাব না বানাই দিত, তাহলে হয়তো পলাশির যুদ্ধ আমরা করতাম না, জানতাম না, হইতোই না, তাই না? বা সিটি বেগমকে যদি দেওয়া যাইত। তোমার এই ব্যক্তি 1740 থেকে 1756 পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। এটা তুমি ভিডিও করে শুনতে পারো যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব এই সময় পর্যন্ত কে ছিলেন। তারপর আছে কি? নিজামউদ্দৌলা। এটাই তো তোমার অ্যান্সার। এটা কি লাগাইছো? নিজামউদ্দৌলা। নিজামউদ্দৌলা ছিল বাংলার শেষ নবাব। এখানে দেখো, স্বাধীন কিন্তু কথা একটা কি, পার্থক্য কোথায়? স্বাধীন কথাটা নাই, এই পার্থক্য। এই পার্থক্য এখন সবাই সিরাজউদ্দৌলা লাগাইছে। যারা একদম না, কয়জন লাগাইছে নিজামউদ্দৌলা? 2জন 3জন পাওয়া যায়, আর লাগাইতেই পারো নাই। এখন দেখবা, মানে একদম কমন জিনিসের, কারণ আমরা তো মানুষ তো সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী। আর বিশ্ববিদ্যালয় স্যাররা যখন প্রশ্ন করে, কারণ তারা যখন অনার্সের বই পড়ে, অনার্সে দেখবা তুমি যখন পড়তে যাবা এই ব্রিটিশ ভারতের ইতিহাস, এরকম একটা মোটা বই, কত 1947 থেকে 1971, এইরকম মোটা বই, এক একজনের এক এক রকম লেখা। এইটুক দিয়া মানে এখন মনে করো এর মধ্যে থেকে তারা যখন পড়ায়, এই চরিত্রগুলি যখন তোমার আসবে, এক এক চরিত্রের মধ্যে মনে করো তোমার 50-60 পেজ করে। ধরো লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে যদি জীবনী পড়ায়, এখন তার মধ্যে থেকে একটা প্রশ্ন কত দণ্ডের, আমাদের এখানে একদম বাছাই করে 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 ক্ষুদ্র জিনিস, একেবারে ইনটেক, যেটা না হইলেই নয়, 3 স্টার 100 স্টারের কোনটা আছে, ওইটা তোমাদের খাওয়ানোর চেষ্টা করি। তাতেও কত খাওয়া বাকি থেকে যায়, কত প্রশ্ন বাকি থেকে যায়, ওই রকম প্রশ্ন দিয়ে দেয় মাঝে মাঝে। নিজামউদ্দৌলা দেখো, নিজামউদ্দৌলা বাংলার শেষ নবাব। নিজামউদ্দৌলা বাংলার শেষ নবাব। ইংরেজরা তাকে 1765 সালে বাংলার মসনদ বুঝো, 1765 সালে তাকে বাংলার মসনদে বসানো হয়। এই বাংলার শেষ নবাবকে, তিনি কিন্তু হুদা নবাব, স্বাধীন না, পরাধীন নবাব। বাংলার শেষ নবাব তিনি কিন্তু, যেহেতু ইংরেজরা তার ধরে না বসাইছে, সে কি স্বাধীন? সে নিজের ইচ্ছার মধ্যে কিছু কথা নাই, খালি বলছে যে আমাদের রাষ্ট্রপতির মতো। মনে করো রাষ্ট্রপতির কি ক্ষমতা নাই, শুধু আক্ষরিক ক্ষমতা, খালি সাইন করবো, সাইন। তাও আর কি 7 দিনের মধ্যে সাইন না দিলে আইন আমি নেই পাস। 7 দিনের মধ্যে যদি সাইন না করে এমনি পাস। আবার পুরোটা দেখো গণতন্ত্রের মার্কিন যুক্তরাষ্ট্র,
রাষ্ট্রপতি হলে পদই নয়, প্রধানমন্ত্রী পদই নেই। গণতন্ত্রের আরেকটা রূপ। হ্যাঁ, এখন দেখো এই যে বাংলার শেষ বিশ্ববিদ্যালয় ছাড়া তো বুঝে যে পোলাপান কি পড়ে আসছে, যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সবাই জানে, এটা দিয়ে আর আউট করা যাবে না। আজকে স্বাধীন কথা উঠেছে, পরাদিন এমনি শুরু হ্যাঁ হ্যাঁ, তোমার পরাদিন কেমনে করতে হয় এটা ভালো বুঝে। এখন পড়ার সময় পড়ো যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখা। এখন তোমার এইরকম বইতে কি সাজানো লেখা থাকে? বইতে সাজানো লেখা থাকে না, তাহলে আমরা বই লেখা সম্ভব না। বইতে হলো তোমার অনেক সময় সন অনুযায়ী সাজানো হয়, তারপর আবার মিক্স হয়ে যায়। এরকম করে যদি পড়তে পারো তোমার কনফিউজ গুলি দূর হবে। এরপর তো আর ভুল হওয়ার কথা না। শেষ নবাব, আবার শেষ নবাব, শেষ সুলতান, এরকম তো আছে। শেষ সুলতান, শেষ মুঘল সম্রাট, সম্রাট আছে। দেখো পেছলাকে কোথায়? শেষ নবাব, শেষ সুলতান, শেষ সম্রাট আছে না? এখন এইরকম পেছলা করি। আবার মুসলিম আছে, শেষ মুসলিম, কত ধরনের বিচিত্র ধরনের। এখন এই যে শেষ প্রথম, এই রকম গুলি কি হয় আমাদের এডুকেশনে ফেলে দেয়। এই যে দেখো পরীক্ষা, আমি আরেকটা কথা বলি, পরীক্ষা যত তোমার নিকটে আসবে ততই কিন্তু তোমার উত্তেজনা বেড়ে যাবে। উত্তেজনা বুঝো, হার্টবিট বেড়ে যাবে। তোমার কাছে মনে হবে যে আমি কিছুই জানি না, কিছুই জানি না, এরকম মনে হবে। এটা নিয়ে আবার হতাশা, একেবারে হার্টবিট করে মারা যায় না। অনেকে কি করে উল্টো পাল্টা শুরু করে দেয়, মানে নিজেরা কন্ট্রোলে রাখতে পারে না। আমি তো এতদিন পড়লাম, কিছুই পারি না, মানে হতাশায় আরো হতাশাগ্রস্ত হয়ে যায়। অত হতাশার দরকার নাই, হতাশাগ্রস্ত হওয়ার দরকার নাই। তুমি সিম্পল করে যাও, পড়ে যাও, তোমার চেষ্টা তুমি ঠিকভাবে করে যাও। তারপরে দেখো বাংলার মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? কে পারছো? বাংলার মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান, ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। এক নম্বর, ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ভারতের মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? ভারতের মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। ভারতের সর্বশেষ মুঘল সম্রাট, এটা অনেক গুরুত্বপূর্ণ। ভারতের সর্বশেষ মুঘল সম্রাট, ভারতের সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। দেখো ভারতের সর্বশেষ মুঘল সম্রাট, ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। আর ভারতের সর্বশেষ মুঘল সম্রাটকে বাহাদুর শাহ জাফরি। দ্বিতীয় বাহাদুর শাহ দিয়ে দাও, বাহাদুর শাহ জাফর। তার নাম কিন্তু আরো আছে সাথে, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ডাক নাম মনে হয় জাফর ছিল, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এই প্রশ্নটা দেখবা অনেকবার আসছে পরীক্ষায়, প্রশ্ন অনেকবার পরীক্ষা আছে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর অনেকবার, বিগত দিনের প্রশ্ন সার্চ করে দেখবা, না হলো 10 বার আছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। আর এই প্রশ্নটা আমি বলে দেই, বিগত দিনের প্রশ্ন তোমরা এবার সম্পূর্ণ বিগত দিনের প্রশ্নগুলি অন্যভাবে পেয়েছো। গত বছরের লেকচার শিট এবার কাইটা অনেক কমাই ফেলছি। কেন কমাই ফেলছি? বিগত দিনের প্রশ্নের মধ্যে দেখা গেছে এক প্রশ্ন 10 বার আসছে, 10 বার এই লেকচার শিটে দেওয়া আছে। এবার কি করছি, চেষ্টা করছি 10 বার 9 বার কাইটে একবার রাখার জন্য। তারপরেও পাওয়া যায়, কারণ তুমি দেখো বিভিন্ন সাল দেওয়া আছে না, বারবার আসছে, এটা কাইটে একটু পৃষ্ঠা কমাইছে লেকচার শিটে। তারপরে দেখবো এক প্রশ্ন অনেকবার আসছে। আবার সাম্প্রতিক কালের কিছু প্রশ্ন কাটছি, কিছু কাটি নাই। কেন কাটি নাই? ওইগুলি কেটে ফেলে নোবেল পুরস্কারের ওইখানে দেখবা যে ধরো 2010 সালে এরকম প্রশ্ন আছে না, যে 2010 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন শান্তিতে।
এখন ওই প্রশ্ন কিন্তু তোমার মুখস্থ করার দরকার নাই, ওটা কিন্তু আর পরীক্ষা আসবে না। তোমার আসবে কোনটা 22 21, যেহেতু তোমরা 22 নোবেল পাবা না, নোবেল তোমরা পাবা না, তোমরা বাজেটও পাবা না, তোমার অর্থনৈতিক সমীক্ষা পাবা না, তোমাদের একটা সৌভাগ্য হলো নোবেল পাইতেছো না। কারণ কি নোবেলরা 2 ইউনিটের পরীক্ষা এমন সময় দেয় কেউ জানে কেউ জানে না। ধরো কালকে পরীক্ষা, ধরো আগামী শনিবার পরীক্ষা, নোবেল দিছে আজকে, অনেকে মুখস্থ করে সারতে পারে না। বাজেট তোমরা পাবা না, ওরা বাজেট পাবা না, তোমরা অর্থনৈতিক সমীক্ষা পাবা না, অনেক কিছুই তোমরা 21 সালেরটা পড়তে হবে। কারণ পরীক্ষা হয়ে যাচ্ছে কোন মাসে? জুন। আর এটা আসা শুরু হবে জুন জুলাইতে পাবলিশ করা শুরু হবে। ততদিনে তোমরা পার পেয়ে যাওয়া, ওটা পড়বে কারা? তোমাদের পরের জেনারেশন, তোমাদের পরে যারা আসবে। তারপরে দেখো সম্রাট আকবর কে? মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে? সম্রাট আকবর। তারা কি দিয়ে গেছে তোমাদের? আকবর কি দিয়ে গেছে বলো তো? নববর্ষ। বাংলা নববর্ষ প্রবর্তক কে বলো? বাংলা নববর্ষের প্রবর্তক হলো টোডরমল, যিনি সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। এখন এটা বই পুস্তকে এমন ভাবে আসছে, যেহেতু আকবরের একজন মন্ত্রী, ধরো এখন তুমি ধরো আমাদের কোন একটা মন্ত্রী কিছু করবে, এটা কি হিসাবে চালু হবে? সরকারের, মানে শেখ হাসিনা সরকারের অবদান হিসেবে চালু হবে না? ওইভাবে হয়ে গেছে সম্রাট আকবর। কিন্তু আসলে সার্বিক এই ব্যাপারটা করছে কে? টোডরমল, যিনি ছিলেন সম্রাট আকবরের রাজস্ব, তখন অর্থ না, তখন ছিল রাজস্ব, তখন অর্থমন্ত্রী নাম ছিল, তখন নাম ছিল রাজস্ব মন্ত্রী, ওই ঘুরে ঘুরে অর্থমন্ত্রী। এখন দেখো যদি অপশন আসে, ধরো সম্রাট আকবর অপশনে নাই, তখন ধরো টোডরমল, আমার নাম তোমার নাম, তার রাষ্ট্র একটাও না, কি করবা তোমরা? একটিও না, দাগে আসবে না। আসলে কি হবে? তখন অ্যান্সার হবে কে? টোডরমল। এমসিকিউতে ফার্স্ট অপশন না থাকলে সেকেন্ড অপশন আছে কিনা, সেকেন্ড চয়েস না থাকলে থার্ড চয়েস আছে কিনা, তারপরে একটিও না। তারপরে তোমার আরেকটা বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কে দেয়? একজন কে? স্টিফেন হকিং। বিগ ব্যাং থিওরি কি কে দিছে? আইনস্টাইন। জিম লেটারের বিগ ব্যাং থিওরি। এখন পরীক্ষা আসলে কি করে? একবার দাগান ধরে স্টিফেন হকিং। স্টিফেন হকিং থিওরি দেয় নাই, সে হলো ওই বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা করছে। মানে বিগ ব্যাং থিওরি কি, মানে এটা থেকে পৃথিবীর উৎপত্তি, এই সকল সংক্রান্ত ব্যাখ্যা দিছে, আধুনিক ব্যাখ্যা দিছে স্টিফেন হকিং। এখন পরীক্ষা আসে বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে দাগান ধরে স্টিফেন হকিং। এটা হলো জি লেটার তার নাম, যে থিওরিটা যে দিছেন, আর হলো ব্যাখ্যা করছেন হলো স্টিফেন হকিং। আর যে ব্যাখ্যা করলো আর যে দিল এক জিনিস, এরকম ভুল হবে কিন্তু। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর। হয়তো যদি বাংলা শোনা আসে, আকবরের নামটা যদি না থাকে টোডরমল না থাকলে আকবর, আবার দুজনেই যদি থাকে তাহলে আমরা আকবর দাগাবা। কারণ সে যেহেতু তার অধীনস্থ একজন মন্ত্রী ছিল। হ্যাঁ, কারণ তুমি দেখো আমাদের মন্ত্রীরা যে যাই করতে যাক, মানে আমি একটা আবিষ্কার করবো, ধর আমাদের কোন মন্ত্রী একটা করোনা ভাইরাস আবিষ্কার করবো, এখন এখানে টাকা বরাদ্দ লাগবে, রাষ্ট্রীয় অনুমোদন লাগবে, সে সবার আগে পরামর্শ কার কাছে যাবে? প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় মন্ত্রী, আমি একটা করোনা ভাইরাস আবিষ্কার করতে চাই, একটা ভ্যাকসিন আবিষ্কার করতে চাই, তাহলে অনুমোদনটা প্রধানমন্ত্রীর কাছ থেকে আসবে, ওই সফলতাটা ওই প্রধানমন্ত্রীর নামেই হবে। ওই রকম ব্যাপারটা ছিল, এরকম বুঝে দেখাইতে হবে। আকবর না থাকলে টোডরমল না থাকলে আকবর, আর যদি না থাকে নাই। তারপরে দেখো ডি নাম্বার, মুসলমানদের মধ্যে, বাংলার মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান। বাংলার মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে? আলাউদ্দিন হোসেন শাহ।
এখন খেয়াল করো যে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। পরীক্ষা কি এই প্রশ্ন সবাই কি পরীক্ষা আসবে? ধরো এই মুঘল সাম্রাজ্যের মধ্যে তবে ধরো দিলে খুঁজে যায় এই মুঘলের দুর্গ থেকে এক পিস, তুমি কি এক পিস পড়ে গেলে হবে? তোমার অনেক পিস পড়ে যাইতে হবে, অনেক। তাও কি খুঁজে খুঁজে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি দিবে, মানে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সুলতান, সর্বশ্রেষ্ঠ নবাব, এই টাইপের প্রশ্ন। মানে অনেকগুলি সর্বশ্রেষ্ঠ আছে, তার মধ্যে এক শ্রেষ্ঠ দিবে, তার মধ্যে ভুল হয়ে যাবে। ভারতের সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আর এই ব্যক্তিকে সুলতান। কারণ কি আগে রাজা বাদশাহরা কিন্তু নিজেরাই উপাধি ধারণ করতো, এটা জানো? নিজের নামের আগে মানে নিজেরাই সম্রাট, সুলতান, বাহাদুর, নবাব নিজেরাই বসাই দিত, ওই নামে সে প্রচলিত ছিল। এখন একজন হলেন শ্রেষ্ঠ সুলতান, আরেকজন হলেন শ্রেষ্ঠ সম্রাট, আরেকজন হলো সর্বশেষ মুঘল সম্রাট, আরেকজন হলেন প্রতিষ্ঠা। এইরকম প্রশ্ন যে কোনো একটা দিয়ে দিব, দেখবা যে পড়ছিলাম তো, কিন্তু কোনটা দিব এখন? তুমি ঘুরি দিব না আকবর দিব না হুসেন শাহ দিব, কোনটা দিব? এইরকম কিন্তু তুমি হেজিটেশনে পড়বা, একবার দুইবার না, বারবার পড়তে হবে, বারবার পরীক্ষা ফেস করতে হবে। এমসিকিউতে হলো স্পিকিং ইংলিশের মতো, যত পরীক্ষা দিবা তত দেখবা তোমার হাত ফ্রি হয়ে যাবে, যত তোমার মনে যে কি বলে খালি তোমার কনফিউজ আছে না, দাগাইতে পারতেছে কি। আর পরীক্ষার সময় তো এখন কোচিং এ বসে দাগানো, বাসায় বসে দাগানো আর পরীক্ষা হলে যে দাগানো কিন্তু এক না, অনেক পার্থক্য, অনেক। কারণ কি তুই কোচিং এ দাগাইলা, না হলে না হইলো চান্স পাওয়ার এখানে তো কিছু না, ওখানে তো অনেক আমার নাম্বারটা মাইনাস হবে। নাম্বার মাইনাস না থাকলে আমার কোনো টেনশন ছিল না, নাম্বার মাইনাস হয়ে তো ঝামেলা করছে, তাই না? তারপরে দেখো কত, 6 নাম্বার। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম। এই জনপদ কিন্তু একটা আসেই ঘুরে ফিরে, খালি জনপদ কিন্তু একটা না একটা ঘুরে ফিরে আসেই। পুন্ড্র, প্রাচীন, আমি সংক্ষিপ্ত লেখলাম সর্বপ্রাচীন জনপদ। দেখো ওই সময় বাংলায় 15টা জনপদের নাম জানা যায়, এরকম আমরা তো কয়েকটা বলি, তাই না? 15টা জনপদের নাম পাওয়া যায়, তার মধ্যে পুন্ড্র হলো সর্বপ্রাচীন। এলাকার নাম আমি লিখলাম না, মানে কোন কোন এলাকা নিয়ে পুন্ড্র ছিল, এই পুন্ড্র লিখলাম না, মানে কোন কোন এলাকা আমাদের ছিল। এই পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল, এই রাজধানী আসে মাঝে মাঝে নাম সরাই ফেলায়, রাজধানীর নাম দিয়ে দেয়। রাজধানী ছিল পুন্ড্রবর্ধন, পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। পুন্ড্রনগরের বর্তমান নাম কি বলতো? মহাস্থান। এটার উপর প্রশ্ন কিন্তু প্রায় প্রায় আসে। এর বর্তমান নাম মহাস্থান। কোথায়? বগুড়া, একটা পর্যটন প্লেস, এখন পর্যটন হিসেবে আমরা ঘুরতে যাই। হ্যাঁ, সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন কুণ্ড রাজ্যের স্বাধীন সত্তা বিলুপ্ত হয়। এটা লেখা রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সম্রাট অশোকের রাজত্বকালে
পূর্ণ রাজ্যের স্বাধীন সত্তা বিলুপ্ত হয়। এক কথায় সম্রাট অশোক কি করেন, এই পূর্ণ রাজ্যের স্বাধীনতাকে তিনি বাতিল করে দেন। আজকে কিসের মতো, ফিলিস্তিনের মতো অবস্থা, আজকে ইউক্রেনের মতো অবস্থা। তোমরা কি ইউক্রেন হামলা সমর্থন করো কারা কারা? এখানে ইউক্রেন হামলা কিন্তু আমি সমর্থন করি, জানো? কারণ এখানে যদি রাশিয়া হেরে যায় তাহলে বাংলাদেশ কিন্তু হবে আমেরিকার দরজামাই, মনে রাখো। কারণ তখন বাংলাদেশের এই যে রেভিনিউ নিষেধাজ্ঞা, তখন আরো কত নিষেধাজ্ঞা আসবে, কিছুই করার থাকবে না। কারণ এই যুদ্ধ, এখন যুদ্ধ তো মেনলি ইউক্রেন আর রাশিয়া না, এখন যুদ্ধ হলো ইউক্রেন বনাম ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস মার্কিন, বলো মার্কিনের যারা সমর্থক আছে তাদের বিরুদ্ধে। কারণ যদি এখানে রাশিয়া হারে, দুদিন পর যুদ্ধ চলে আসবে আমাদের এশিয়ায়। কোথায় জানো? চীন, তাইওয়ান, হংকং, মানে এগুলিতে তো মানে এগুলির স্বাধীনতার চীন দিতে চায় না, মানে তাদের স্বাধীন অঙ্গ হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতেছে। তো দেখবা তারপরে যদি ওইখানে যদি রাশিয়া হারে, এখানে দেখবা তাইওয়ান, হংকং এ লেগে গেছে চীনের সাথে। দেখো তারপর আছে কি সমটক, আর ধর এখানে আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন দরকার নাই, এটা কাট করে দিলাম। এইগুলি আলোচনা করলাম না। এটা হলো তোমার সম্পদ কোন এরিয়া নিয়া, গরু কোন এলাকা নিয়া, হরিকল কোন এরিয়া নিয়া। এবার আসি তোমাদের প্রিয় প্রশ্ন, যেটা আসলে তোমরা ভুল করো। মেসেঞ্জার আমি কয়েকবার কারেকশন দিছি, তারপরেও তোমরা ভুল করো। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব, এটা আর লিখলাম না, এটার আর দরকার নাই। আর হলো তোমার যে তিনটি অপশন আছে, এটা কোন জনপদ কোন এলাকায় অবস্থিত, মানে বর্তমান কোন কোন জায়গা আমাদের। এটাও ভুল করছো কে? দেখো তো তোমাদের প্রশ্ন দেখো, যাদের হাতে প্রশ্ন আছে, এটার ভুল প্রশ্ন আসলেও যে অ্যানসার দিতে পারবা তাও ঠিক না। কি ছিল? বীর বিক্রম, এই তো সহজ করে দিছি, বীর বিক্রম দিছে অ্যানসার। এখন দেখো এই 1973 সালে সরকার যে নোটিফিকেশন জারির মাধ্যমে এই যে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম খেতাবগুলি দেয়, এর মধ্যে বঙ্গবন্ধুর হত্যাকারীরাও ছিল। সরকার গত বছর এসে এখানে কাটছাঁট করছে, করার ফলে তোমার তথ্যগত অনেক চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকজন হলো মুক্তিযোদ্ধা ছাড়াই খেতাব পায়, এই জন্য হলো তোমাদের এটা ঝামেলা হয়ে গেছে। এখন তোমরা তো হালকার উপর ঝাপসা পড়ো, এই তথ্য তোমরা ভুল করো। পরীক্ষা আমি 2-3 বার দিছি, তারপরে তোমরা একই ভুল করো, বানাও। আজকে পরে যে না এই প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষা আসবে কোনো না কোনো ভার্সিটিতে, আজকে পরে যে না এই যোগ বিয়োগ যে না পারবা, আজকের পরে যে যোগ বিয়োগ না পারবা, তারা এগুলি পারতে পারবে না।
ক্রম বুঝো? হ্যাঁ, সিরিয়াল। এই সিরিয়াল, এই খেতাবের সিরিয়াল কিন্তু উল্টো পাল্টা হবে না, বিশেষ সবার শেষে কিন্তু না, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এটা রোল নাম্বার অনুযায়ী আসবে। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে কি সিরিয়াল ছাড়া লিখলে হয় না, যেমন সায়েন্সের স্টুডেন্ট যে কিছু কিছু কি ক্রিয়া আছে উল্টো পাল্টা লিখলে কিছুই হবে না। কমার্সেও তো অঙ্ক আছে, অঙ্ক আছে না, যাবে যা ক্ষতি আর 1 গড়া 2 গড়া, এ যদি তুমি উল্টো পাল্টা করো তাহলে হবে। প্রথমটা কি বীর শ্রেষ্ঠ, এই এক দেই এক, এখানে কি খেতাব বীর শ্রেষ্ঠ কয়জন? 7 জন। তারপরে বীর উত্তম কয়জন? এটা এভাবে দেখো 66 যোগ 1 সমান সমান 68। পেজটা এখানে 66 যোগ 68 সমান সমান 1 যোগ 68। পরে বলতেছি এটা কেন লিখলাম। তারপরে আসো বীর বিক্রম কয়জন? 174 জন। তারপরে আসো এই সংখ্যা তথ্যগত নিয়ে অনেক ঝামেলা আছে, এক একবার এক এক রকম সহজ। 424 জন। এখন দেখো এখানে প্রশ্নটা হয় কি, ওরা কি করো পাইয়াই দাগ দিয়ে দাও। বীর উত্তম খেতাব প্রাপ্তের সংখ্যা কত? 68, তাই না? বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা 66। এখন পরীক্ষায় পড়ে গেছো বীর খেতাব প্রাপ্ত, বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কয়জন? 66। পরীক্ষায় ছিল আছে বীর উত্তম খেতাব প্রাপ্ত সংখ্যা কত? কত হবে? 68 জন। এখানে ওই যে ব্রিগেডিয়ার জামিলকে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার 2010 সালে বিশেষভাবে তোমার এই বীর উত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা। ব্রিগেডিয়ার জামিল অমর যখন পেয়েছিলেন তখন তার কি বলবো বডিগার্ড এক কথা, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো সে যুদ্ধের জন্য তাকে দেওয়া হয়, তাকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুকে যখন ধানমন্ডি 32 নম্বরে হত্যা করা হয়, তিনি বঙ্গবন্ধুকে রক্ষার জন্য এগিয়ে আসছিলেন, আসার পথেই তাকে মেরে ফেলা হয়। পথেই তাকে মেরে ফেলা হয় ধানমন্ডি তোমার কি রাফাতে রাজানা, এখানে দেখো তার মেরে ফেলা হয়। সে যখন জানতে পারছে বঙ্গবন্ধুর পাশে আক্রমণ হয়েছে, সে মারা গেছে, সে তো রক্ষা করার জন্য গেছে, তাকে পথে মেরে ফেলা হয়। এই অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার 2010 সালে ব্রিগেডিয়ার জামিলকে তোমার বীর উত্তম খেতাবে ভূষিত করে। এখন দেখো এই কথাটা মনে না রাখলে পরীক্ষায় প্রশ্ন আসে কি 2 ধরনের। এগুলো বীর উত্তম খেতাব প্রাপ্ত কতজন? 68 জন। আর মুক্তিযোদ্ধা কতজন? 67 জন। এখন এটা আমি দেখলাম 2 বার পরীক্ষা দিছি, আবার বিরাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে বিরাকলে এরকম। এখন বইটা যেটা ছাপানো একবার হয়ে যায়, এটা বা কুইক রিভিউর মধ্যে দেখবো অনেক কিছু আবার চেঞ্জ করে ফেলেছি। আগামী যেটা বের পরীক্ষা দেওয়ার দিন এটা অনেক কিছু চেঞ্জ, এখন চেঞ্জ হয়ে গেলে তো আমার কিছু করার নেই, চেঞ্জ কিছু হবে। তারপরে এখানেই হলো মেন ঝামেলাটা হয়। তারপরে এগুলিতে তো আর নাই, এটা যে বাদ দিল তারা কারা ছিল? বঙ্গবন্ধুর হত্যাকারী। এখন দেখো এখানে টোটালি একটা প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজনকে স্বীকৃতি দেওয়া হয়। এখানে তো দুইটা প্রশ্ন হবে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য